সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় ৪১ জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণে একথা জানিয়েছেন মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তা বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার গুম, খুন ও নির্যাতন চালু রেখেছিল। এরই ফলশ্রুতিতে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনে। তদন্ত কর্মকর্তা বলেন, দেশের ৫০টিরও বেশি জেলায় আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ২০২৪ সালের জুলাই আগস্টে সংঘটিত ঘটনাবলীর ওপর তৈরি করা বিবিসি ও আল জাজিরার দুটি প্রামাণ্যচিত্র প্রমাণ হিসাবে আদালতে উপস্থাপন করেন তদন্ত কর্মকর্তা। তৃতীয় দিনের মতো সাক্ষ্য নেয়ার মধ্য দিয়ে শেষ হয় মামলার প্রধান তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। আগামী সোমবার জেরা। সরকারকে টিকিয়ে রাখার জন্যই, অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, যখন যেটাকে সঠিক উনি মনে করেছেন, সঠিক অর্থাৎ অবৈধ মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন। পাহাড়ে অস্থিরতা তৈরিতে ফ্যাসিস্টরা জড়িত উল্লেখ করে এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল রাখা প্রয়োজন। এদিকে টানা ৪ দিন ধরে স্থবির জেলা। সংঘর্ষ তদন্তে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। খাগড়াছড়ির সদর উপজেলা, পৌর এলাকা এবং গুইমারা উপজেলায় একদিকে ১৪৪ ধারা, অন্যদিকে যুগ্ম ছাত্র জনতার ডাকে অবরোধে স্থবির জনজীবন। অভ্যন্তরীণ সড়কে সীমিত পরিসরে গাড়ি চলাচল করলেও বন্ধ দূরপাল্লা যানবাহন। খোলেনি কোনো দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। এতে পুরোপুরি বন্ধ স্থানীয়দের আয় রোজগার। খাওয়া দাওয়ার কিছু নাই। আমার একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমি কোনো রকমে এই যে সংসার চালাই দোকান ভাড়া দিয়ে, ওটা পুরো পড়ে গেছে। পলতিনটা বাড়ি শেষ, বাড়ি ঘর বেগুন শেষ, কিছু না পাইলাম, কাপড় চোপড় বেগুন শেষ। সেনাবাহিনী বলছে, পাহাড়ের অস্থিরতায় বহিঃশক্তি ও একটি মহল ইন্ধন দিচ্ছে বলে তথ্য প্রমাণ মিলেছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সেনানিবাসে সাংবাদিকদের একথা জানান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। ঘটনাটা আসলে একটি গভীর ষড়যন্ত্র এবং সামনের দিকে বাংলাদেশ যে একটি সামনে গুরুত্বপূর্ণ ঘটনার দিকে যাচ্ছে সেটাকে যাতে নস্যাৎ করতে পারে সেই ধরনের ঘটনা উড়িয়ে দেওয়া যায় না। দুপুরে গুইমারার রামসু বাজার এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় নিহত এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সাথে কথা বলেন তারা। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠনের কথা জানান জেলা প্রশাসক। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, পুনর্বাসনের জন্য তাদের একটি বিষয় ছিল, সেটি নিয়ে আমরা আজকে কাজ শুরু করছি, আপনারা দেখেছেন। এবং পাশাপাশি হচ্ছে ওনারা যেটি বলেছেন যে ঘটনার জন্য একটি তদন্ত কমিটি, সেটি আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি ৫ সদস্য বিশিষ্ট। সুষ্ঠুভাবে দুর্গাপূজা আয়োজনে বাধা এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পাহাড়ে ফ্যাসিস্টরা এসব ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনায় কিছু সন্ত্রাসী চিহ্নিত হয়েছে, আটক করা হয়েছে কয়েকজনকে। খাগড়াছড়ি এবং গুইমারাতে একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা ঘটার উদ্দেশ্য ছিল যেন এই পূজাটা শান্তিপূর্ণভাবে যেন না হতে পারে। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয়। সন্ত্রাসীকে চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে টহলে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে শনিবার থেকে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এইমাত্র পাওয়া খবরে আমরা জানতে পেরেছি, খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ডাকে যে অবরোধ চলছিল তা প্রশাসনের আশ্বাসে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে।
বিশ্ব নেতাদের সামনে সংকটের নানা দিক তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ এখন বড় চ্যালেঞ্জ। প্রত্যাবাসনের পাশাপাশি এ বিষয়ে দাতাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানাতে হবে ঢাকাকে। বিশ্ব সম্প্রদায়ের সদিচ্ছার ঘাটতির কারণে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির এখন কক্সবাজারে। এ শিবিরে আছে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গা। ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক তহবিলের উপর নির্ভরশীল এ জনগোষ্ঠী। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র প্রায় $৩০ কোটি অনুদান দিলেও চলতি বছর তা ৭২ ভাগ কমে $৮,৫০,০০,০০০ ঠেকেছে। কমেছে যুক্তরাজ্য সহ অন্য দাতাদের বরাদ্দ। ঘাটতি মেটাতে এবার বিশ্বব্যাংক থেকে $৭০ কোটি ঋণ নিতে হয়েছে সরকারকে। ডিসেম্বর থেকে শিবিরে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় উদ্বিগ্ন বাংলাদেশ। এমন অবস্থায় ৮ বছর পর এই প্রথম নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বসছে দিনব্যাপী উচ্চ পর্যায়ের সভা। মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে এই সভা শুরু হবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান জানিয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ অংশীজন, দাতা সংস্থার প্রতিনিধি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা। রিপ্যাট্রিয়েশন সম্বন্ধে এমন কিছু হতে যাচ্ছে না। ৩১ ডিসেম্বরে দের ইজ নো ফুড। এখন এই সিচুয়েশনের মধ্যে এই কনফারেন্সটা একটা ধরেন ইন্টারন্যাশনালাইজ করে ডোনার কান্ট্রিজগুলি এবং মানে বিভিন্ন এজেন্সিসদেরকে একটা অ্যাপ্রাইজ করা কি হোয়াট দ্য সিচুয়েশনস আর গোয়িং টু হ্যাপেন। এখানে যদি এটা ফুড যদি ক্রাইসিস হয়, ইট ইজ গোয়িং টু হ্যাভ এ বিগ, আমাদের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার একটা আছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, তহবিল ঘাটতি সহ সমস্যার সমাধান মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিকতার ঘাটতি রয়েছে। রোহিঙ্গারা যদি টেবিলে একটা সিট পায়, তখন হয়তো তারা কিভাবে কি চায় সেটা তারা টেবিল টকে কিছুটা আলোচনায় আসতে পারে। সেটা আরেকটা পর্যায়ে শান্তি প্রক্রিয়ার একটা চেষ্টা, এবং তারপর শান্তি প্রক্রিয়ায় যাওয়া গেলে তখন বিভিন্ন গোষ্ঠীকে এক জায়গায় নিয়ে এসে আলাপ আলোচনা করে একটা রাজনৈতিক সমাধানের দিকে যাওয়ার আন্তর্জাতিক মহল থেকে এই জায়গার উদ্যোগটা নিতে হবে। ফিলিস্তিন ইউক্রেন যুদ্ধ সহ নানা অস্থিরতার কারণে রোহিঙ্গা ইস্যু অনেকটা আড়ালে চলে গেছে। জাতিসংঘ সম্মেলনের মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ের কাছে এই সংকট সামনে রাখাই বাংলাদেশের অন্যতম লক্ষ্য। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরাজিত শক্তি নাশকতামূলক কাজ করার চেষ্টা করছে, তবে ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবেলা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেওয়া হবে না উল্লেখ করে রিজভী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে। দুর্গাপূজা ঘিরে এবারও নাশকতার পরিকল্পনা থাকলেও অতীতের মতো সেটি সফল হয়নি বলেও উল্লেখ করেন তিনি। এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আগামীতে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে বিশ্বে নতুনভাবে পরিচিতি পাবে বাংলাদেশ। তাদের অনেক টাকা পয়সা এখনো দেশের মধ্যে আছে, অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে। সেই টাকাগুলো খরচ হচ্ছে বাংলাদেশে নানাভাবে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ জানান, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। সব ধর্ম ও বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় তার দল, বলেন বিএনপির এই নেতা। সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী, সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন। কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। পিআর পদ্ধতির নামে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা সফল হবে না। আগামী জাতীয় নির্বাচন গণতন্ত্রের উত্তরণের পরীক্ষা বলেও মন্তব্য করেন সালাহ উদ্দিন আহমেদ। বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে সকল ধর্ম বর্ণের
সকল গোত্রের, সকল ভাষাভাষীর, সকল সংস্কৃতির মানুষকে নিয়ে একটা সমন্বয়ের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে। আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা করতে চাই। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, 5 দফা দাবির পক্ষে জনমত গঠনে 1 থেকে 9 অক্টোবর সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালন হবে। 10 অক্টোবর রাজধানী সহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেয়া হবে। তিনি বলেন, জনগণের দাবি মেনে নিয়ে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে, তা না হলে জনগণ রাজপথে আন্দোলন চলমান রাখতে বাধ্য হবে। এর আগে সেপ্টেম্বরে একই দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী 10 অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে। গণমিছিল আগামী 10 তারিখ রাজধানী সহ সকল বিভাগীয় শহরে। 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি পেশ করব। নির্বাচন কমিশনের যাচাই বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনের জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি। তবে এনসিপির দাবি করা প্রতীক শাপলা বিধিমালায় না থাকায় প্রতীকের বিষয়ে এনসিপিকে চিঠি দেয়া হবে। বিকালে আগারগাঁও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ কথা জানান। ইসি সচিব জানান, নিবন্ধনের বিষয়ে 3টি দলকে অধিকতর পর্যালোচনা করা হবে। সেগুলো হলো বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ। এছাড়া 9টি দলকে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে মাঠ পর্যায়ে তদন্তে 22 দলের মধ্যে 7টি দলের আবেদন বাতিল করা হয়েছে। নেজামে ইসলামী পার্টির নিবন্ধনের বিষয়ে আদালতের রায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ইসি সচিব। এর আগে নির্বাচন কমিশনে 143টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। বাংলাদেশ নাগরিক পার্টির এবং বাংলাদেশ জাতীয় লীগ এদের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। 4 ব্যাংক থেকেই 1,78,000 কোটি টাকা আত্মসাৎ করেছে এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বিএফআইইউ থেকে পাওয়া নথি যাচাই বাছাই করে এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, এস আলম গ্রুপের ব্যাংক লুটের ঘটনায় একাধিক তদন্ত চলছে। দুপুরে দুদক কার্যালয়ে এসব তথ্য জানানো হয়। বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখল করে নেয় এস আলম গ্রুপ। পরে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটে নেয়। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে নামে বেনামে অর্থ আত্মসাতের ঘটনার অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে বিএফআইইউ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে দুদক বলছে, ইসলামী ব্যাংক থেকে 1,05,000 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 13,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 39 কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংক থেকে 20,000 কোটি টাকা নেয়ার প্রমাণ মিলেছে। এসব নিয়ে টাস্কফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। মহাপরিচালক জানান, সবগুলো অভিযোগের বিষয়ে যাচাই বাছাই করে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে। দেশে ফেরাতে ইন্টারপোলের কাছে চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। এস আলম বা অন্য যেই যাদের বিরুদ্ধে আমাদের এখানে অনুসন্ধান চলমান রয়েছে কিংবা মামলা তদন্তাধীন রয়েছে, সেই বিষয়গুলোতে কিন্তু কাজ হচ্ছে। আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তাগণ কাজ করছে। কোনো অভিযোগ, সুনির্দিষ্ট কোনো অভিযোগে কিন্তু বাদ যাবে না।
এদিকে ভোলা ২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ৯.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। ৫৩,৭৯,০০,০০০ টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন এবং অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে C&F এজেন্ট শামসুর রহমানের বিরুদ্ধেও। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরে দেশের মোট জিডিপি ৫% বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। মঙ্গলবার সংস্থার হালনাগাদ প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয়। সংস্থাটি বলছে, রাজনৈতিক পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, শ্রমিক অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতি এই ৪ কারণে অভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে সামগ্রিক প্রবৃদ্ধিতে। গেল অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৩.৯৭%, যা গত ২ দশকের সর্বনিম্ন। বিনিয়োগও এখনও ১ দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এ অবস্থায় আশার কথা জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির প্রতিবেদন বলছে, চলতি অর্থ বছর শেষে প্রবৃদ্ধি হবে ৪%, যা অর্থ বছর শেষে ৫% বৃদ্ধি পাবে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে উঠে এসেছে, দেশের পোশাক রপ্তানি এখনো স্থিতিশীল রয়েছে, তবুও প্রবৃদ্ধিতে ধীর গতির মূল কারণ রাজনৈতিক পট পরিবর্তন। এডিবির মতে, প্রতিযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের জন্য ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। এডিবি বলছে, কৃষি ও সেবা খাত প্রবৃদ্ধিকে এগিয়ে নেবে, তবে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক শিল্প খাতে প্রবৃদ্ধির গতি টেনে ধরবে। এডিবি আরও বলছে, চলতি অর্থ বছরে ভোগ্য ব্যয় বাড়বে। এছাড়া আসন্ন নির্বাচন সংক্রান্ত নানা ধরনের খরচের কারণেও ব্যয় বাড়বে। তৈরি পোশাক রপ্তানি স্থিতিশীল থাকলেও শিল্প খাতে শ্রমিক অস্থিরতা, ঘন ঘন বন্যা এবং মূল্যস্ফীতির কারণে দেশের অভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে। এসবের প্রভাব পড়েছে সামগ্রিক প্রবৃদ্ধিতে। এডিবির আশঙ্কা, দেশে মূল্যস্ফীতি চলতি অর্থ বছরে 10% পর্যন্ত হতে পারে। পাইকারি বাজারে কম প্রতিযোগিতা, বাজার তথ্যের অভাব, সরবরাহ সমস্যা এবং টাকার দুর্বলতাই এর কারণ বলছে সংস্থাটি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে মহোৎসবে পরিণত হয়েছে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। মঙ্গলবার রাজধানী সহ সারা দেশের পূজা মণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা অর্চনার মধ্য দিয়ে মহা অষ্টমী উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিনের মূল আকর্ষণ ছিল কুমারী ও সন্ধি পূজা। মন্ত্রোচ্চারণ, ধূপ ও আরতির মধ্য দিয়ে দেবীর বন্দনা, ক্ষণে ক্ষণে উলুর ধ্বনি আর ঢাকঢোলের তালে তালে পূজা মণ্ডপে উৎসবের আমেজ। মহাষ্টমীর দিন সকাল দেবী দুর্গার কল্পারম্ভ ও বিহুত পূজা হয়। এরপর বেলা 11টায় কুমারী পূজা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা অর্চনার মাধ্যমে দিনটি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা শেষে আমাদের অঞ্জলি প্রদান হবে, আর একটা থাকবে সন্ধি পূজায়। হাতির উপর চড়ে এসেছেন এবং দোলায় যাবেন, ধনধান্যে পুষ্পে এবার ভরে যাবে বাংলাদেশ। কুমারী পূজা শেষে ভক্তরা মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি দেন। ফুল, বেলপাতা মায়ের পায়ে অর্পণের মাধ্যমে ভক্তরা মনের ইচ্ছা মায়ের কাছে তুলে ধরেন। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা থাকবে যে ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সবার মনোকামনা পূরণ করুক। এখানে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ নেই, আমরা একে অপরের বন্ধু, আমরা সবাই একসাথে উৎসবটা পালন করি। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে রবিবার শুরু হয় 5 দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। আগামী 2 অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূজার সময় যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে শারদীয় সুরক্ষা অ্যাপ চালু করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC। অ্যাপের ব্যবহার নিয়ে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এর মহাপরিচালক জানান, গুজব সৃষ্টি করে পূজার পরিবেশ নষ্ট করতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পূজার সময় প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সারা দেশের পূজা মণ্ডপের সংখ্যা 30,000-এর বেশি। দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা রক্ষায় সুরক্ষা অ্যাপ ব্যবহার নিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় গুজব সৃষ্টি করে কেউ সুবিধা করতে পারবে না বলে জানান তিনি। আমাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং সেন্টার আমাদের ক্যাপাবিলিটি আছে। আমরা দেখেছি যে একটা গ্রুপ আমাদের প্রায় 32 জন মতো একটা টিম ওখানে কাজ করছে, সার্বক্ষণিক কাজ করছে। এমন কোনো গুজব হলে আমরা দেখতে পাচ্ছি যে এই গুজবগুলোকে আমাদের যাদের কনসার্ন প্রতিষ্ঠান আছেন বাংলাদেশে, যারা এগুলো গুজবগুলোকে আপনার বাদ দেবার কথা বা ডিলিট করার কথা যাদেরকে বলে তাদের সাথে যোগাযোগ করছি আমরা। তবে সম্প্রতি বিভিন্ন অডিও ফাঁস হওয়া নিয়ে এনটিএমসির সম্পৃক্ততার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। আমরা পারস্পরিক সম্প্রীতি বিশ্বাসী। এদিকে পূজা উপলক্ষে সারা দেশে পুলিশের সার্বিক প্রস্তুতি এবং বিভিন্ন জায়গা থেকে পাওয়া অভিযোগের বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন আইজিপি বাহারুল আলম। সারা দেশে পূজা ঘিরে এ পর্যন্ত 49টি অভিযোগ আর 15টি মামলা হয়েছে বলে জানান তিনি। এই দেশে ধর্মীয় সম্প্রীতি যেভাবে যুগ যুগ ধরে বজায় ছিল, এই সময়ে যেন বজায় থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এর মধ্যে ছোটখাটো যে কোনো ইস্যুতেই আমরা সাথে সাথে সেখানে গিয়েছি। পূজায় কেউ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে সেদিকেও নজর রাখবে পুলিশ। এসব অপ্রীতিকর বিষয়ে আমরা আমাদের সাইবার ইউনিট। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার থেকে টানা 4 দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজি বাজার সহ আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। 1 অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। 2 অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলে 4 দিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে 5 অক্টোবর রবিবার থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে। টানা বন্ধের সময় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রয়োজন কিছু জায়গায় আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হবে। বাংলাদেশ ব্যাংক বলছে টানা বন্ধের সময় মানুষ যাতে আর্থিক লেনদেন সঠিকভাবে করতে পারে সেজন্য ব্যাংকের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত অর্থ রাখার পাশাপাশি নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক যেহেতু 4 দিন বন্ধ থাকবে, অতএব এটিএম বুথ বা সিআরএম বুথ যেগুলো আছে সেগুলোতে যাতে পর্যাপ্ত অর্থ থাকে, গ্রাহকদের যাতে এক বুথ থেকে হতাশ হয়ে আরেক বুথে আবার হতাশ হয়ে আরেক বুথে এরকম দিক বিদিক ছোটাছুটি করতে না হয়, তারা যাতে পর্যাপ্ত অর্থ পায় এবং তাদের যে নিরাপত্তা ইস্যু এটা নির্দেশনা দেওয়া হোক বা না হোক, তার নিজস্ব স্বার্থেই ব্যাংকগুলো তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত করে। দেশ থেকে পাচার হওয়া অর্থের কিছু অংশ ফেব্রুয়ারিতে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, অনেক দেশে অবৈধ সম্পদ ফ্রিজ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আওয়ামী লীগের সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে তৎপরতা শুরু হয়। গঠন করা হয় টাস্কফোর্সও। সরকারের 13 মাস শেষ হলেও এখন পর্যন্ত ফেরত আসেনি কোনো টাকা। এবার দেশ থেকে পাচার হয়ে যাওয়া সেই অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর করে এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রে প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিসও কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। উপদেষ্টা জানান, পরিস্থিতি বিবেচনায় থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এখন আইদার আতপ চালটা বেশিরভাগ আইদার মিয়ানমার, থাইল্যান্ড অথবা ভিয়েতনাম, 3টা। এটা ইন প্রিন্সিপাল আমরা বলছি আনতে পারবে। এখন এই যে আপনি টেন্ডার উপদেষ্টা দাবি করেন, বাজার ব্যবস্থা কিছুটা স্থিতিশীল। ব্যবসায়ীদের কারণে সরকারের চাহিদা অনুযায়ী সবকিছু হয়নি বলে মন্তব্য করেন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছে আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।